স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। ঢাকা নারিতা সরাসরি বিমান ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। সেই সাথে তারা দাবি জানিয়েছেন শতভাগ যাত্রী সেবা নিশ্চিতের। রোববার রাতে টোকিওর একটি রেস্টুরেন্টে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে তারা এই দাবি জানান। পেশাদারিত্ব বজায় রাখতে না পারলে অতীতের মতো আবারও হুমকিতে পড়তে পারে ব্যবসা সফল এই রুটটি, এমন শঙ্কা তাদের। টোকিও থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। যথাযথ সেবা না পাওয়া, যাত্রী হয়রানি, লাগেজ পেতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা সহ নানা ধরনের অভিযোগ আবারও উঠে আসলো রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানের বিরুদ্ধে। জাপান প্রবাসী ব্যবসায়ীদের পরিষ্কার বক্তব্য, অত্যাধুনিক উড়োজাহাজ শুধু নয়, সব ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখতে হবে সবার আগে। এক কন্টেনার মাল আনতে চায় না, কারণ 20 ফিট এক কন্টেনার মাল অনেক বেশি। গার্মেন্টসের আইটেম অনেকেই বলছে আমাদের কিছু গার্মেন্টস আইটেম দরকার, কতগুলো দরকার বলছে, ঠিক আছে আপনার 2 প্যারেট 3 প্যারেট এরকম দরকার, কিন্তু এটা তো করা সম্ভব হয় না এতদিন। এখন 2 প্যারেট 3 প্যারেট বা 1 প্লেট মাল হইলেও আমরা মনে করি যে বিমানে নিয়ে আসতে পারবো। কার্যকরী পরিকল্পনার অভাবে ঢাকা নারিতা ফ্লাইট চালু হওয়ার পরও বন্ধ হয়ে গিয়েছিল। 17 বছর আগের সেই দুর্বলতার পুনরাবৃত্তি ভবিষ্যতে আর হবে না বলে আশ্বস্ত করলেন বিমান এমডি। যাত্রীদের প্রতি যে কোনো ধরনের বিন্দুমাত্র অবহেলা বাংলাদেশ বিমান বর্তমান যে ম্যানেজমেন্টটি সমর্থন করে না, আমরা কাউকে এই প্রশ্রয় দিব না। আপনাদের কাছে অনুরোধ, আমাদেরকে আপনারা সহযোগিতা করুন। দেশের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বললেন, ঢাকা নারিতা ফ্লাইট চালুর উদ্যোগ যথাযথ কাজে লাগাতে হবে। ব্যবসায়ীরা আসবেন, বিনিয়োগ করবেন। বাংলাদেশে একটা অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ইনভেস্টর যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান রইল। প্রবাসী ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়, সেবার মান শতভাগ নিশ্চিত করার পাশাপাশি দিল্লি, গুয়াংজুর মতো বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় রুটগুলো কম সময়ের মধ্যে আবারও চালু করবে বিমান। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, টোকিও, জাপান। প্রবাসীদের সর্বজনীন পেনশন স্কিমের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। শুক্রবার কনস্যুলেটের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মেলনে কনসাল জেনারেল BM জামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা। এ সময় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া প্রবাসীরা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, টাকা জমা দেবেন এবং কী কী সুবিধা রয়েছে তা তুলে ধরা হয়। পেনশন স্কিমের বিস্তারিত তুলে ধরেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সালাম, উপস্থাপনা করেন প্রেস সচিব আরিফুর রহমান। জানান, সর্বজনীন পেনশন স্কিমে 18 থেকে 50 বছর বয়সী যে কোনো প্রবাসী পেনশন সুবিধা নিতে পারবেন। এছাড়া মাসিক চাঁদা দিতে না পারলে যে কেউ তার টাকা তুলে নিতে পারবেন বলেও জানানো হয়। এছাড়া কোনো প্রবাসী দেশে ফিরে গেলে তিনি তার স্কিম পরিবর্তন করতে পারবেন বলেও জানান কনস্যুলেট কর্মকর্তারা। নামের সাথে সর্বজনীন আছে, এর অর্থ হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এই স্কিমের আওতায় আসার সুযোগ আছে। ধরেন আপনি 20 লক্ষ বা 30 লক্ষ টাকা জমা করেছেন, এইটার 50% আপনি লোন হিসাবে নিতে পারবেন। 18 থেকে 50 বছর বয়সী যে কোনো নাগরিক এই স্কিমের আওতায় আসতে পারবে। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড শাখা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্ডারল্যান্ড শাখা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুরুল হক তালহার সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিন আহমদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ। বক্তব্য রাখেন আব্দুল ওয়ালি, ফয়েজ উদ্দিন, শেখ সালেহ আহমদ, সৈয়দ জিয়াউল ইসলাম সহ অনেকে। এ সময় 15 আগস্টে নিহত সকল শহীদের স্মরণে নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ওমানের প্রাদেশিক শহর সালালায় সবুজে ঘেরা এই 3 পাহাড়ের চূড়ায় নবী হযরত আইয়ুব আলাইহিসসালামের রওজা মোবারক। শহর থেকে 40 কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে জিয়ারতের জন্য প্রতিদিন সমাধিতে ভিড় জমান হাজারো মুসল্লি। স্থানীয়রা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রওজা জিয়ারতে আসেন অনেকে। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে নবী হযরত আইয়ুব আলাইহিসসালামকে ধৈর্যশীল আখ্যা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রয়েছে আল্লাহর প্রিয় এই নবীর রওজা।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো ওমানের প্রায় পুরোটাই মরুভূমি আর পাথরের হলেও প্রাদেশিক শহর সালালা আলাদা। এর সবুজ শ্যামল ভূমি ছড়ায় মুগ্ধতা। মরুর বুকের বিস্ময় সালালার ইত্তিন পাহাড়ের চূড়ায় অবস্থিত হজরত আইয়ুব আলাইহিস সালামের সমাধি। সবুজে ঘেরা পাহাড়টি প্রতিদিনই মুখর থাকে ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায়। স্থানীয়দের পাশাপাশি ভিড় জমান বিদেশিরাও। প্রবাসী বাংলাদেশিরাও সুযোগ পেলে ছোটেন আইয়ুব আলাইহিস সালামের রওজায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল ও করমে আমরা আসছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের কবর জিয়ারতের উদ্দেশ্যে। তো এখানে আপনারা দেখতেছেন সমাধিতে আমরা আসছি। और ये माशाल्लाह इधर चक्कर लगाते आते रहते हैं और स्पेशली अभी ये खरीफ के मौसम में। সালালায় যে দুজন নবীর সমাধি রয়েছে তাদের একজন হজরত আইয়ুব আলাইহিস সালাম ও অন্যজন হজরত ইমরান আলাইহিস সালাম। দুই নবীর রওজার পাশাপাশি সবুজে ঘেরা সালালার প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটন আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলিন স্থানীয় একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও চট্টগ্রাম হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম. রাশিদুল আলমের সাথে মতবিনিময় করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন ম্যানহাটন আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের, পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তাহের ও আবুল কাশেম। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ, ব্রুকলিন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবি সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে রাশিদুল আলম বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে। বার্সেলোনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলটির 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হয় এই আয়োজন। স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়ার সভাপতিত্বে পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন। প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। বিশেষ অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান। আর উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির নেতা শিপলু আহমেদ নিয়াজি, ফয়সাল আহমেদ, শান্তা কলমা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ সালু, মঞ্জু আহমেদ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহিন, মোহাম্মদ সেলিম হোসেন, আসলাম ফকির লিটন সহ অনেকে। সংযুক্ত আরব আমিরাতে শামস আল মাজরা রিয়েল এস্টেটের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত স্পিন টাওয়ারে যাত্রা শুরু করে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটির নতুন অফিস। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের এমডি হারুনুর রশিদ ও সহপরিচালক মোহাম্মদ হাসান। আর উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ নাইম, পনির, শুভ সহ অনেকে। এ সময় অতিথিরা বলেন, দুবাই এখন বিজনেস হাব, সবাই এখন দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে ইনভেস্ট করে লাভবান হচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে ক্রমেই বাড়ছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। এতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে প্রবাসীদের কর্মসংস্থানও। অন্যান্য দেশগুলোতে ইউরোপ আমেরিকাতে 30% 40% ট্যাক্স দিতে হয়, এখানে জিরো ট্যাক্সে মানুষ এই জন্য এখানে ইনভেস্ট করে। আর হচ্ছে যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন এখানে অনেক অনেক হাই, কারণ দুবাই রিয়েল এস্টেট ইজ বুমিং। সো সেই জন্যই মানুষ এখানে ইনভেস্ট করে, কারণ তারা যায় যে পরিমাণ ইনভেস্ট করে তার ঠিক ডাবলই এখান থেকে তুলে নিয়ে যায় অল্প সময়ের মধ্যে। বাহরাইন আগমন উপলক্ষে নোভিস্তা ফার্মা লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আক্তার মতিন চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশ বিজনেস ফোরামের হলরুমে বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের উদ্যোগে হয় এই আয়োজন। সংগঠনের সিনিয়র সহসভাপতি মাঝারুল ইসলাম বাবুর সভাপতিত্বে সঞ্চালনা করেন হাসান মাসুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব তাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, মোহাম্মদ জসিম উদ্দিন, আল মারুফ, তাজউদ্দিন, হাবিবুর রহমান সহ অনেকে। এ সময় মতিন চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের আজীবন সদস্যপদ দেওয়া হয় তাকে। টাইফুন সাওলু আর তাণ্ডবে লন্ডভন্ড চীনের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত দুজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নিরাপদ আশ্রয় সরানো হয়েছে কমপক্ষে 9 লাখ বাসিন্দাকে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, দুবার ভূভাগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। প্রথমবার শনিবার ভোর 3:30টায় গুয়াংডংয়ে, পরে দুপুর 2টা নাগাদ আবারও হেইলিং দ্বীপে আছড়ে পড়ে টাইফুনটি। বন্ধ ঘোষণা করা হয়েছে এলাকাটির সব শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। ক্ষয়ক্ষতি এড়াতে স্থগিত করা হয়েছে 460টি বিমান ফ্লাইটের চলাচল। সমুদ্র থেকে 80,000-এর বেশি নৌযান ফিরেছে উপকূলে। এদিকে তাইওয়ানে আঘাত হানল ঘূর্ণিঝড় হাইকুই। বাতাসের গতিবেগ ঘন্টায় 137 কিলোমিটার। নিরাপত্তার স্বার্থে বন্ধ সব যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।
এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।